সাধারণত হাস্যরস বলতে গেলে অনেক সময় আমরা এমন সমস্ত কথা বলে ফেলি যেগুলো খুব সহজে বলা খুব একটু অসুবিধা হয় সবার সামনে, রুচির একটা ব্যাপার থাকে। কিন্তু রবীন্দ্রনাথ সে ব্যাপারে এখন সাংঘাতিক সচেতন ছিলেন। সে চিরকুমার সভাতে আমার যেটা মনে হয় যে একটু বোধহয় সামান্য একটু ব্যঙ্গও করেছেন, শুধু হাসির রস নয়। চিরকুমার সভার বক্তব্য ছিল কেউ বিয়ে থা করবে না ইত্যাদি ইত্যাদি, কিন্তু রবীন্দ্রনাথের দর্শনের একটা বড় অংশ ছিল বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। এবং এমন কোনো বিষয় নেই আমাদের জীবনের, মশার সমস্যা, ম্যালেরিয়ার সমস্যা, টিবির সমস্যা, এমনকি আমাশার সমস্যা, সব বিষয়েই লিখেছেন। কাদম্বরী দেবীর সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক নিয়ে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে 14 বছর বয়সে যখন রবীন্দ্রনাথের মা মারা গেলেন, তখন ঘটনাটা এরকম ছিল, রবীন্দ্রনাথ এবং তার ভাইয়েরা একটা ঘরে শুয়ে আছেন। নমস্কার, আমি ইপসিতা, আর আপনারা দেখছেন আনকাট আড্ডা, রিয়েল পিপল, রিয়েল টক। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই বৈশাখ মাস জুড়ে একটা পার্বণ অর্থাৎ উৎসব আমাদের থাকেই, রবি ঠাকুরের জন্মদিন। পুরো বৈশাখ মাস জুড়েই আমাদের রবি ঠাকুরের 25শে বৈশাখের জন্মদিন পালনের একটা উৎসাহ থাকে। আজকে আমাদের সঙ্গে রবীন্দ্র বিশেষজ্ঞ, রবীন্দ্র গবেষক এবং অনুসন্ধানী রয়েছেন শ্রী অমিত দাস। তার সঙ্গে আমরা রবীন্দ্রনাথের কৌতুক বা রসবোধ নিয়ে আলোচনা করব। নমস্কার অমিত দা, আমাদের স্টুডিওয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথের রসবোধ নিয়ে, অর্থাৎ আমাদের অনুষ্ঠানের নাম রসিক রবীন্দ্রনাথ, তাই তো? অবশ্যই। আমরা রবীন্দ্রনাথের রসবোধ কিভাবে দেখতে পাই রবীন্দ্র সাহিত্যে, সেটা আপনি যদি একটু বলেন। আসলে রসবোধের যে বিষয়টি, সেটি তো মানুষকে তার ব্যবহার, তার পরিচয়, তার কথাবার্তার মধ্যে দিয়ে প্রকাশিত হয়। আর রস সাহিত্য কিন্তু একদম সমান্তরাল একটা ব্যাপার। সেটা অনেক পরিকল্পনা করেই কেউ রস সাহিত্য লিখতে পারেন। রবীন্দ্রনাথের সেই পর্ব আছে, যেমন আমি বলতে পারি সবাইকে, গোড়ায় গলদ, বৈকুণ্ঠের খাতা, চিরকুমার সভা, ব্যঙ্গ কৌতুক, হাস্য কৌতুক, এগুলোতে সচেতনভাবে রসের পরিচয় পাওয়া যায়, রসবোধের পরিচয় পাওয়া যায়। এটা কিন্তু সচেতনভাবে লেখা, সেই রবীন্দ্রনাথকে নয়। আমরা ব্যক্তিগত জীবনে, ব্যক্তিগত কথাবার্তায় রবীন্দ্রনাথ যেভাবে রসবোধের পরিচয় দিয়েছেন এবং তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন, স্পন্টেনিয়াসলি যাকে বলা যেতে পারে, সেই রবীন্দ্রনাথকেই ধরবার চেষ্টা করব। আমরা আজকে রসিক রবীন্দ্রনাথকে নিয়ে আড্ডা দিচ্ছি অমিত দাসের সঙ্গে। আমি একটা জিনিস, এবং অমিতদা বললেনও যে সচেতনভাবে যখন উনি সাহিত্য রচনা করেছেন তার মধ্যে যে রসবোধ ছিল। আজকে আমাদের মূল বিষয়টা থাকবে রবীন্দ্রনাথ স্পন্টেনিয়াসলি কীভাবে মানুষের সাথে ঠাট্টার মাধ্যমে রসবোধ তৈরি করেছিলেন তার কিছু ঘটনা নিয়ে। আচ্ছা অমিতদা, রবীন্দ্রনাথের পারিবারিক যে গঠন, সেখানে রসবোধের কি পরিচয় পাওয়া যায়? আসলে আমরা বোধহয় সবাই জানি যে রবীন্দ্রনাথ ছিলেন ব্রাহ্ম পরিবারের ছেলে, এবং জোড়াসাঁকো বাড়িতে, এবং জোড়াসাঁকো বাড়ির দুটো ভাগ হয়ে গিয়েছিল। একটাতে দেবেন্দ্রনাথ ছিলেন, ব্রাহ্ম হয়ে গিয়েছিলেন, এবং তার ছোট ভাই গিরীন্দ্রনাথ ঠাকুর অন্য বাড়িতে চলে গিয়েছিলেন। কাজে দুটো বাড়ির পরিবেশ কিন্তু একদম পাল্টে গিয়েছিল। জোড়াসাঁকো যেই বাড়িতে রবীন্দ্রনাথের বাড়ি, সেই বাড়িতে ব্রাহ্ম ভাবধারার একটা, মানে গুরুগম্ভীর একটা ভাব, খুব কঠিন কথা, উপনিষদ চর্চা, বেদ চর্চা, ব্রহ্মসঙ্গীতের চর্চা, এটা কাজে খুব হালকা কিছু উপস্থিতি রবীন্দ্রনাথের ছোটোবেলায় পরিবেশের মধ্যে পেয়েছেন এমন নয়। কিন্তু কৌতুকপ্রবণ চরিত্র কিন্তু ছিল জোড়াসাঁকো বাড়িতে। বিশেষ করে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের কথা বলছি আমি, বড়দা, উনি যখন হাসতেন হো হো করে, সারা বাড়ি কেঁপে উঠত। এবং মজার ব্যাপার হচ্ছে, আর উনি লিখতেন এবং লিখে জোর করে সবাইকে ডেকে ডেকে শোনাতেন, কঠিন কঠিন লেখা। আমি তুলনা করতে পারি সেই বৈকুণ্ঠের খাতার, সেই বৈকুণ্ঠের কথা, যে ভয়ে সবাই পালিয়ে যেত যে তার কঠিন শব্দগুলো শুনতে হবে। দ্বিজেন্দ্রনাথ তাই করতেন, যার ফলে দ্বিজেন্দ্রনাথকে এড়িয়ে চলার একটা ইচ্ছে ছিল, সবাই সেভাবে চলতেন। কিন্তু আর একটা মজা ছিল যে এটা কিন্তু পরিবেশকে হালকা করতো।
অর্থাৎ হ্যাঁ। একটা পরিবেশ তৈরি করতো যেটা অনেক হালকা হতো। এবং খুব ঘটনা একটা বলি, সেটা হচ্ছে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এই লোভ দেখিয়েও লোককে নিমন্ত্রণ করতেন যে আমার লেখা পড়তে হবে, এবং একজন তো শুধুমাত্র ওই মাংসের চপ খাওয়ার জন্য নিয়মিত দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের কাছে আসতেন এবং শুনতেন না, বসে চপটি চপটা ওদের খেতেন। খেতেন। তো এরকম পরিস্থিতি এই ছিল, পরিবেশ উনি পরিবেশ দেখেছেন। ছিল। কিন্তু ঠিক অন্য পরিবেশ ছিল ওই গিরীন্দ্রনাথ ঠাকুরের, যেটা অবনীন্দ্রনাথের, সমরেন্দ্রনাথ, গগনেন্দ্রনাথের অংশ ছিল সেই বাড়িতে, এবং সেই বাড়িতে নাটক হতো, মজার আলোচনা হতো, ইত্যাদি হতো। তো রবীন্দ্রনাথ একটা জায়গায় বলেছেন যে আমি রেলিংয়ে দাঁড়িয়ে শুনতে পেতাম যে একটা গান হচ্ছে, হাসির কথা আর বলো না, শুনলে পরে লোকে হাসবে হাহা। তো আচ্ছা। রবীন্দ্রনাথ এক জায়গায় দুঃখ করে বলছেন, সারা জীবনে জানতে পারলাম না যে কি সেই হাসির হাসির কথা, কথাটা। যা শুনলে লোকে আসবে। কাজে রবীন্দ্রনাথ বাড়ির পরিবেশ থেকে ঠিক রসবোধের যে বিষয় সেটা ওইভাবে পাননি, বরং তার উল্টোটাই ছিল। যেটা রবীন্দ্রনাথের নিজস্ব আয়ত্ত করা, সেটাই হচ্ছে রবীন্দ্রনাথের রসবোধ। অমিতদা এমনভাবে কথাগুলো বলছেন, মনে হচ্ছে যেন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতেই আমরা বসে আছি। আমি জোড়াসাঁকোতে পড়াশোনা করেছি, মনে হচ্ছে ছবিটা যেন চোখের সামনে দেখতে পাচ্ছি যে রবি ঠাকুর দাঁড়িয়ে রয়েছেন। ওই বাড়িতে যাওয়ার পারমিশন অতটা ছিল না, ছেলে মানুষ, ওখানে নাটকের রিহার্সাল হচ্ছে, সেখানে অত কথা বলা যাবে না, প্রবেশ নিষেধ। উনি অথচ প্রচণ্ড আকর্ষণ ওখানে কি হয়েছে, যেহেতু গুরুগম্ভীর একটা পরিবেশ, সেখানে একটা ছোট বাচ্চা ছেলের ইচ্ছা হচ্ছে। তা এই আমি একটা কথা ভাবছি অমিতদা, যে হাস্যরস এবং ব্যঙ্গ এই দুটো তো আলাদা একদমই। এই সাহিত্য রচনার ক্ষেত্রে রবি ঠাকুর কি এইটা ভারসাম্য রেখেছিলেন? একদম ভারসাম্য রেখেছেন, শুধু নয়, খুব সচেতন ছিলেন যে হাস্যরস এক জাতীয় ব্যাপার, যেটা নিজের ব্যক্তিগত কথাবার্তায়, আচরণে, ইত্যাদিতে। কিন্তু প্রবন্ধ যখন লিখেছেন, ব্যঙ্গাত্মক প্রবন্ধ যখন লিখেছেন, তখন সেটা এত তীব্র হয়েছে যে সেই ব্যঙ্গাত্মক রচনাকে আমরা হাস্যরসের কাছেই নিতে পারি না। আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে একসময় একটা প্রবন্ধ লিখেছেন রবীন্দ্রনাথ, জুতা ব্যবস্থা। তো কারণ ছিল যে একজন সাহেব একটি প্রবন্ধ লিখেছিলেন যে ভারতীয়দের দিয়ে যদি কাজ করাতে হয় তাহলে তাদের জুতো মেরেই কাজ করাতে হবে। তো রবীন্দ্রনাথ তার তীব্র প্রতিবাদ করে লিখলেন, সাহেব সেটা বলে দিলেন না কেন যে কোন শ্রেণীর মানুষের জন্য কতটা জুতো মারা প্রয়োজন। তো এই এত কঠোরভাবে বিদ্রূপ করলেন, এই বিদ্রূপাত্মক লেখা লিখেছেন। কিন্তু যখন কৌতুক করেছেন, তখন কাউকে আঘাত দেওয়াটা রবীন্দ্রনাথের একদম নির্ভেজাল হাসি এবং মজা, কৌতুক ইত্যাদি, মানে আঘাত করবার জন্য ব্যঙ্গ করা, সেটা রবীন্দ্রনাথ একদম পছন্দই করেননি, বা কখনো করেছেন বলে আমার জানা নেই। কোনো রকম অশালীন না, একদম। এটাও একটা বড় ব্যাপার, ভালো কথা বলেছো তুমি। সাধারণত হাস্যরস বলতে গেলে অনেক সময় আমরা এমন সমস্ত কথা বলে ফেলি যেগুলো খুব সহজে বলা খুব একটু অসুবিধা হয় সবার সামনে, রুচির একটা ব্যাপার থাকে। কিন্তু রবীন্দ্রনাথ সে ব্যাপারে এখন সাংঘাতিক সচেতন ছিলেন। মানে তার হাস্যরস, কৌতুক রসে কোথাও অশালীন কেন, কিছু মাত্র তার প্রভাব কিছু নেই। ব্যাপারে যে এত সচেতন ছিলেন, এক সময় মনে হয় উনি কি খুব সচেতনভাবে এগুলো করতেন, কিন্তু আসলে তা নয়। কেন এত তাৎক্ষণিকভাবে করতেন যে ওইভাবে ভেবে করার উপায় ছিল না। আসলে বাড়ির যে পরিবেশ ছিল, সেই পরিবেশ তার মানস গঠন, তার চরিত্র গঠন। আচ্ছা, গল্পগুচ্ছ থেকে খুব একটা হাস্যরস পাই না, খুব বেশি পাই না, আমরা কিছু পাই না। আমরা নাটকে পাই, নাটকে গোড়ায় গলদ, চিরকুমার সভা, বৈকুণ্ঠের খাতা, হাস্য, কৌতুক, ব্যঙ্গ, এগুলোতে পাই। তবে এখানে একটা ব্যাপার আছে, চিরকুমার সভাতে আমার যেটা মনে হয় যে একটু বোধহয় সামান্য একটু ব্যঙ্গও করেছেন, শুধু হাসির রস নয়। চিরকুমার সভার বক্তব্য ছিল কেউ বিয়ে থা করবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু রবীন্দ্রনাথের দর্শনের একটা বড় অংশ ছিল বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। কাজে রবীন্দ্র
রবীন্দ্রনাথ পক্ষান্তরে বা পরিবর্তে যেন এই নাটকের মধ্যে দিয়ে দেখালেন যেন সংসার করতে হবে, করতেই হবে, করতে হবে, ওটা mandatory। এটাই। তা না হলে সংসারের ভালো মন্দ বোঝা যাবে না। তো চিরকুমার সভার মধ্যে বোধহয় এই ভাবনাটা রবীন্দ্রনাথের মধ্যে কাজ করেছিল। আর যে বৈকুণ্ঠের খাতার বললাম, যেটা একেবারে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর উঠে এসছেন হ্যাঁ, হ্যাঁ। চরিত্রে, চাক্ষুষ করেছেন ওই একদম চরিত্রে উনি। একদম ওই চরিত্রে চলে এসছেন। তো ব্যঙ্গ ও সাহিত্য বা ব্যঙ্গাত্মক যে লেখা, তার সঙ্গে কৌতুক হাস্যের কোনো মিল করানো যাবে না। কৌতুক হাস্যটা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সঙ্গে বিবিধ পর্যায়ে করেছেন, কিন্তু সেটা কোনো মানুষকে আহত করেনি। মানে কবিতায় কোনো কৌতুক কৌতুক কবিতা তো আছেই, বহু কবিতাতে আছে কৌতুক, কিন্তু সেটাও তো রচনা করেছেন কৌতুক সৃষ্টি করবার জন্যই। যেমন সুকুমারের কবিতার ক্ষেত্রে একেবারে যে সমস্ত কবিতার বককচ্ছপের কথা বা ইত্যাদির কথা, এগুলো তো সচেতনভাবেই চরিত্রগুলো এনেছেন। রবীন্দ্রনাথ সেটা আনেননি, কিন্তু কবিতা লিখতে গিয়ে বা কৌতুকের কথা বলেছেন, সেটা তো অজস্র। যেমন প্রহাসিনী কাব্যে রয়েছে, খাপ ছাড়াতেও কিছু কিছু এরকম আছে, এরকম আছে, কিন্তু সেটা সচেতন হাস্যরসিক রবীন্দ্রনাথ নন। মানে এখানে উনি পরিকল্পনা করেই রচনা করেছেন। রবীন্দ্রনাথ এমন একটি বিষয় যে সমুদ্রের মতো অগাধ, তার সম্বন্ধে জানার শেষ হয় না, ইচ্ছারও শেষ হয় না আর কি। আমরা নানান রকমভাবে ভাবি যে এইটা জানি না। এই অমিতদার কাছে যখন এমনি আমরা কথা শুনি, তখন অনেক কথা উনি বলেন, এবং সেগুলো সত্যি এত ছোট বয়স থেকে রবীন্দ্রনাথের এত গল্প জানা সত্ত্বেও এই গল্পগুলো অজানা। সুতরাং রবীন্দ্রনাথ এইরকমই একটা সমুদ্রের মতো একটা বিষয়। আমি একটা প্রশ্ন আপনাদের দর্শকদের সামনে রাখতে চাই যে এই বছরে রবীন্দ্রনাথের কত বছরের জন্মদিন পালিত হচ্ছে, সেটা আপনারা যদি জানেন তাহলে কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই দেখতে থাকুন। আমরা পরপর এপিসোড দিই, আপনারা কেমন লাগছে সেটা জানাবেন নিশ্চয়ই। আমাদের চ্যানেলটিকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর মতামত তো দেবেনই আরও কী কী দেখতে চাইছেন, কী ধরনের অনুষ্ঠান আপনারা দেখতে পছন্দ করছেন। আমরা এবার রবীন্দ্রনাথের ব্যক্তিগতভাবে রবীন্দ্রনাথ কতটা রসিক মানুষ ছিলেন সেই বিষয়ে অনেকেই হয়তো জানেন, কিন্তু আমি খুব একটা জানি না। আসলে ঈপ্সিতা, যেটা বলার সেটা হচ্ছে, রবীন্দ্রনাথের একটা কবিতা আছে না, গগন নহিলে তোমায় ধরিবে কেবা, তপন তোমার স্বপন দেখিছে করিতে পারি না সেবা। এটা রবীন্দ্রনাথের সমস্ত কিছুর ক্ষেত্রেই সত্য। রসিকতার বা রসবোধের যে অজস্র পরিচয়, এক একজনের সঙ্গে এক এক রকম। আমি দুটো চারটে করে বলি তাহলে ভালো লাগবে। সেটা হচ্ছে, এই বন্ধুদের সঙ্গে যখন রসিকতা করতেন তখন একরকম, ছাত্রছাত্রীদের যখন রসিকতা করতেন তখন একরকম। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, রবীন্দ্রনাথ ছাত্রছাত্রীদের ব্যাপারে খুব সচেতন ছিলেন। তো ওখানে স্বাস্থ্য পরীক্ষা হতো, তো এক জায়গায় স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে এবং প্রত্যেক ছাত্রছাত্রী শান্তিনিকেতনে ওজন নেওয়া হচ্ছে। তো রবীন্দ্রনাথ দূর থেকে বসে বসে দেখছেন কার কত ওজন হলো, কী হলো, ইত্যাদি ইত্যাদি। তো একটি পৃথুলা মেয়ে, তার ওজন নেওয়া হয়েছে, সে তাকে জিজ্ঞাসা করলেন রবীন্দ্রনাথ, কিরে তোর কত ওজন হলো? এখন ও একটু লাজুক হেসে বলল 2 মণ। তখন মন এইভাবে 1 মণ 2 মণ মানে 80 কেজি, তো যথেষ্ট বেশি। তো রবীন্দ্রনাথ কিন্তু ওর লজ্জাটাকে ঢেকে দিলেন খুব কৌতুক একটা করে, বললেন, তোর তো 2 দিন পরেই বিয়ে, এখনো 1 মণ হতে পারলি না, এখনো 2 মণ। তো এই ছাত্রীদের সঙ্গে রসিকতা করলেন, কিন্তু আবার তাকে সহজ করেও দিলেন ব্যাপারটা। তো এটা ছিল ছাত্রছাত্রীদের সঙ্গে করা। কিংবা টিচারদের সঙ্গে যখন করতেন, আবার অনেক সময় বিপদেও ফেলতেন। যেমন একটা উদাহরণ আমি দিই, সেটা হচ্ছে গান শেখাচ্ছেন অমিতা সেনকে। অমিতা সেন মানে খুকুর সেন। শান্তিনিকেতনে 2 জন অমিতা সেন ছিলেন, একজন অমর্ত্য সেনের মা, কীর্তিমোহন সেনের মেয়ে, আর একজন হচ্ছে খুকুর সেন। খুকুর সেন একমাত্র ছাত্রী যিনি রবীন্দ্রনাথের সঙ্গে রীতিমতো তর্ক বিতর্ক করতেন এবং ছেড়ে চলে যেতেন, আবার রবীন্দ্রনাথ তাকে ডেকে আনতেন। তো খুকুর সেনকে গান শেখাচ্ছেন, গানটি ছিল, আমি চিরদিন তোমায় ভালোবাসিব, তুমি অবসর মতো বাসিও। তো পাশে বিধুশেখর শাস্ত্রী বসেছিলেন, গুরুগম্ভীর মানুষ। তো উনিও খেয়াল করেননি, উনি বলছিলেন, আমি কলেজে যখন পড়তাম এই গানটি আমার খুব ভালো লাগতো।
আচ্ছা। রবীন্দ্রনাথ গম্ভীরভাবে বলছেন, হ্যাঁ ওই বয়সটা তোমার, এই গান তো ভালো লাগারই বয়স। তো এইভাবে উনি একটু হ্যাঁ, হ্যাঁ। অপ্রস্তুত হলেন, কিন্তু রসবোধটা হ্যাঁ। সাংঘাতিক ছিল সেটা। এবং এটা কিন্তু রসবোধটা আরও দু চারটি গল্প আমি তোমাকে বলি যেটা খুব ভালো লাগবে। সেটা হচ্ছে একদিন রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বাগানে বসে আছেন একটা চেয়ারে। তো তার পাশেই বসে আছেন একটু দূরে ক্ষিতিমোহন সেন, দুজনে গল্প করছেন। তা এমন সময় চারুচন্দ্র ওখানে গিয়ে উপস্থিত হয়ে দুজনের মাঝখানে যে জায়গা ছিল সেখানে বসে পড়েছেন। তো একটু পরেই চারুচন্দ্র ক্ষিতিমোহন সেনকে বলছেন, চলুন আমরা একটু ঘুরেও আসি। তো রবীন্দ্রনাথ দেখলেন উনি একা পড়ে যাচ্ছেন, বললেন, আমি তখনই বুঝেছি পৃথিবী আর রবির মাঝখানে যখন চন্দ্র এসে বসেছে রবির গ্রহণ লাগবেই। তো এইভাবে করে উনি মজা করলেন। তো ক্ষিতিমোহন সেন বললেন, না না ঠিক আছে ঠিক আছে, আমরা আবার গল্প করি। তো এইভাবেও মজা করতেন, প্রতি মুহূর্তে মজা করতেন। এটা রবীন্দ্রনাথের কৌতুকের অজস্র উপাদান আছে। সুকুমার রায়, সত্যেন দত্ত, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কালিদাস নাগ সবাইকে জোড়াসাঁকোতে খেতে বলেছেন, একদিন খাবার নিমন্ত্রণ করেছেন। ফল মিষ্টি, তখনকার দিনে ফল মিষ্টিটা খুব কমন ছিল, শ্বেত পাথরের থালায় ফল কেটে দেওয়া হতো, মিষ্টি দেওয়া হতো, নোনতাও থাকতো, নিমকি টিমকি কচুরি এই জাতীয় থাকতো, এখনকার মতো চপ কাটলেট তো থাকতো না, না না, তখন, না। ইত্যাদি। তো রবীন্দ্রনাথ খুব নজর দিয়ে রেখেছেন কি সবাই খাচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি। হঠাৎ উনি এক সময় সুকুমার রায়কে বললেন, সুকুমার তুমি যে গীতাটা এত ভালো করে পড়েছো আমার তো জানা ছিল না। তো সুকুমার রায় অবাক হয়েছে, সবাই অবাক হয়ে রবীন্দ্রনাথ থেকে, মানে এটাতে হঠাৎ করে গীতা গীতা কোথা থেকে এলো। তো সুকুমার রায় একটু হা করে তাকিয়ে আছেন, বললেন, দেখতে পাচ্ছি তুমি ফল খাচ্ছ না, মা ফলে সুকদাচন, সেটা তুমি ভালো শিখেছো। তো এই যে তাৎক্ষণিক মানে রসবোধ, বন্ধু বান্ধবদের সঙ্গে উনি ছাত্র এইভাবেই, হ্যাঁ। বন্ধু বান্ধব তার ইয়েদের সঙ্গে সোমেন ঠাকুরকে গান করতে বলেছেন। সেদিন সাধারণত রবীন্দ্রনাথ দীনেন্দ্রনাথ ঠাকুরকে গান শিখিয়ে দিতেন, সুর ভুলে যেতেন। দীনেন্দ্রনাথ গানটি তুলে রাখতেন, দীনেন্দ্রনাথ পরে শুনতেন, শেখাতেন সবাইকে বা বলতেন। তো সেবার দীনেন্দ্রনাথ ছিলেন না, সৌমেন্দ্রনাথ ঠাকুর ছিলেন কাছে। তো সৌমেন ঠাকুর খুব ভালো গান গাইতেন, খুবই ভালো গান গাইতেন। রবীন্দ্রনাথ চেয়েছিলেন দীনেন্দ্রনাথ তার গানের ভাণ্ডারী হোক আর সৌমেন্দ্রনাথ সহকারী ভাণ্ডারী হোক, সেটা তো হয়নি। তো গানটি ছিল জাগরণে যাই বিভাবরী। তো একটা জায়গায় আছে, বিচিত্রা হলে অনেকে এসছেন, বিখ্যাত লোকেরা এসছেন, কালিদাস নাগ, সুকুমার রায়, সত্যেন দত্ত। রবীন্দ্রনাথ বললেন, সোম ওই গানটা তুমি শোনাও। তো ওই গানটা যখন গাইছেন, একটা জায়গায় গাইতে গিয়ে রবীন্দ্রনাথ সৌমেন্দ্রনাথ গানের কথা বলেছেন, তারই আখি ওগো তারই আখি, তারই আখি বাজে নিরবধি, এরকম একটা কিছু বলে। আখি যদি বাজে তাহলে তো ডাক্তারের কাছে যেতে হবে রে। তো মানে সৌমেন্দ্রনাথ অপ্রস্তুত, আসলে একদিনে শেখা, হ্যাঁ, হ্যাঁ, ভুল হয়ে গেছে। তো এইরকমভাবে খুব মজাও করতে পারতেন এবং খুব সহজভাবে সেই মজাগুলোকে সবার মধ্যে বিলিয়ে দিতে পারতেন। এইভাবে অজস্র মজার কথা আছে। আমি আর একটা বলি, চিঠিপত্রের মজার কথা। হ্যাঁ, চিঠিপত্রের মজার কথা, একটা চিঠিপত্রে যেমন আমি তোমাকে ইয়েটা বলি, কি বলে, দ্বিজেন মৈত্র ডাক্তার মেও হসপিটালের সুপার ছিলেন, তার মেয়ে ইন্দিরার বিয়ে। তো সেই বিবাহ উপলক্ষে দ্বিজেন মৈত্র গিয়ে রবীন্দ্রনাথকে বললেন একটা কবিতা লিখে দিতে হবে। রবীন্দ্রনাথ সেই কবিতা লিখে দিলেন। এবার বিয়ের চিঠি যখন বিতরণ করা হলো, দ্বিজেন মৈত্র ওই রবীন্দ্রনাথের কবিতাটাও ছেপে ওর সঙ্গে একসঙ্গে বিতরণ করে দিলেন, সবাইকে একটা করে দিলেন। রবি ঠাকুর ওনাকে একটা আশীর্বাদ কবিতা লিখে পাঠিয়েছেন। রবীন্দ্রনাথের কাছে গেল চিঠি, রবীন্দ্রনাথ একটা চিঠি লিখলেন দ্বিজেন মৈত্রকে, মানে ওনার চিঠিটা ওনার কাছেই এলেন। হ্যাঁ, সেই চিঠির সঙ্গে ওই ছাপা কবিতাটিও এসছে। তো রবীন্দ্রনাথ দ্বিজেন মৈত্রকে লিখলেন চিঠি যে তোমার কন্যার বিবাহের নিমন্ত্রণপত্র পাইলাম, তাতে সংবাদ পাইলাম যে রবীন্দ্রনাথ তাকে একটি আশীর্বাদী কবিতাও লিখে পাঠিয়েছেন। তো ভাবিকালের ঐতিহাসিকরা সেটা স্বীকার করবে কিনা সন্দেহ করি। তার কারণ হচ্ছে রবীন্দ্রনাথ
সোনাকে কখনো মূর্ধন্য ন দ্বারা কণ্টকিত করতেন না, আসলে বানান ভুল ছিল, Printing mistake হয়েছে। মিস্টেক হয়েছিল। তো এই যে খুব সামান্য জিনিস কিন্তু কত সুন্দরভাবে আবার চিঠি লিখলেন এর জন্য। তো এই যে কৌতুকবোধ, রসবোধ, এটা একেবারে স্বতঃস্ফূর্ত ছিল রবীন্দ্রনাথের সবসময়। এবং এক্ষেত্রে আমি যেটা বলবো ইপসিতা, সেটা হচ্ছে ওর একটা দর্শনবোধ ছিল। এই একটা দর্শন বোধ এর পেছনে ছিল, একটা মানুষের জীবন বোধ থেকে তো সমস্ত কিছু তৈরি হয়। সেই বোধটা হচ্ছে জীবনটা আমার খুব বিরাট কিছু নয়, দুঃখ কষ্ট বেদনা সব আসবে, আমি যদি দরজা আগল দিয়ে রাখবার চেষ্টা করি আমি তাকে আটকে রাখতে পারবো না, মিছিমিছি আমার পরিশ্রমও হবে, তাকেও আটকাতে পারবো না, আমার বৃথা যাবে। যা তার আসুক থেকে যে আসতে দাও। আসুক তা আসুক, কিন্তু জীবনটাকে আমি কখনো সহজ করা থেকে বঞ্চিত করব না, স্বাভাবিক করা থেকে বঞ্চিত করব না, যেই কারণে প্রতি মুহূর্তে এই রসবোধটা তার মধ্যে জেগে থাকতো। এটা কিন্তু একটা ইউনিক ব্যাপার, হ্যাঁ, এটা এটা একটা অসাধারণ ব্যাপার তার এত যে অগাধ কাজ করার এটাই হচ্ছে এবং একটা শুধু তাই নয়, কত পাওয়ার। শোক পেয়েছেন, সমস্ত শোকের মধ্যেও উনি লিখতে পেরেছেন, উনি একটার পর একটা ভালো কিছু করতে পেরেছেন। তার এই দর্শনবোধটা ছিল, যা গেছে তা গেছে, আমি তো ধরে রাখতে পারবো না। এবং আর একটা জিনিস একটু বলি, যে কিভাবে উনি দুঃখের মধ্যে থেকেও রসবোধ এবং জীবনকে ভালোবাসার উপকরণ খুঁজে নিতেন। তো আমরা সবাই জানি কাদম্বরী দেবী মারা যাওয়ার পরে রবীন্দ্রনাথ একদম বিপর্যস্ত ভেঙে হয়ে পড়েছেন। গিয়েছেন, ভেঙে পড়ে গিয়েছিলেন, এবং খাওয়া দাওয়া জামা কাপড়ে কোনো দিকেই নজর ছিল না। কিন্তু রবীন্দ্রনাথ নিজেই লিখছেন একটা জায়গায়, একদিন হঠাৎ আমার মনে হলো যে এই মৃত্যু তো বোধহয় কিছু আমাকে শিখিয়ে গেছে। কি শিখিয়ে গেছে? যে আমরা জেলের মধ্যে নেই, এমনকি এই পৃথিবীর জেলের মধ্যেও আমরা নেই, এই পৃথিবীর জগতের মধ্যেও আমরা বন্দি নেই, এই জেল ভেঙে আমরা বেরিয়ে যাবই সবাই। এই যে মুক্তির একটা আনন্দ, এই বৌঠানের মৃত্যুর পরে এই মুক্তির আনন্দটা আমি পেলাম, আমার উপলব্ধি হলো। তো যার ফলে এই যে আনন্দের উৎস খুঁজে নেওয়া, তার পেছনে রবীন্দ্রনাথের এই দর্শনবোধ নিশ্চিতভাবে কাজ করেছে, অসম্ভবভাবে কাজ করেছে। এবং খুব সুন্দর চিঠি লিখছেন একটা, দ্বিতীয়বার দার্জিলিংয়ে যাচ্ছেন উনি, তখন প্রথমবার দার্জিলিং গিয়েছিলেন জ্যোতিরিন্দ্রনাথ এবং বৌঠানের সঙ্গে, দ্বিতীয়বার দার্জিলিংয়ে যাচ্ছেন, সঙ্গে 5 জন, স্বর্ণকুমারী দেবী, দিদি বলতেন, তার মেয়ে সরলা দেবী, রয়েছেন মৃণালিনী দেবী, আর মাধুরীলতা, ছোট তখন বেলি, আর একজন সহায়িকা, কাজকর্মের সহায়তা করবার জন্য একজন মহিলা। তো রবীন্দ্রনাথ ইন্দিরাকে ছিন্নপত্রে লিখছেন যে এত বাক্স প্যাটরা অনেকদিন থাকবে, কাজী সভাপতির রান্না বান্না হবে, বাসনপত্র সমস্ত, এত বাক্সপত্র কতবার খুলেছি, কতবার বন্ধ করেছি, কতবার হারিয়েছি, কতবার খুঁজে পেয়েছি, বলার নয়। কিন্তু তবু দিদি বলছেন যে 5 জন মেয়েকে নিয়ে যত পুরুষোচিত হওয়া উচিত ছিল, রবি ততটা পুরুষোচিত ছিল না। তো আসলে দিদির সেটা বোধহয় চেয়েছিলেন যে প্ল্যাটফর্মে ট্রেন থামার সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মে নেমে বেশ বুক চিতিয়ে এই পাশ থেকে ওপাশ করা, জল আনা, হইচই করা, হাঁক ডাক করা, এটা করলে যথার্থ পুরুষোচিত হতো আর কি। তো এই মজাটা বলছেন, কিন্তু দিদির কাছে আমি হেরে গেলাম, আমাকে সেই নম্বরটা দিলেন না। তো এইভাবে চিঠিতে মজা লিখছেন। আবার আর একটা চিঠিতে খুব সুন্দর লিখছেন যে কোমরে হঠাৎ ব্যথা হয়েছিল, এবং প্র্যাকটিক্যালি দার্জিলিং থেকে রবীন্দ্রনাথ যে চলে এলেন সেই কোমরের ব্যথার জন্য। তো সেই চিঠি লিখছেন ইন্দিরাকে, যে কোমর, যে আমি জানতাম কাঁচা এবং কোচা রাখবারই জায়গা, এটা যে এত গুরুত্বপূর্ণ জানতাম না। তো যাই হোক, এবার বুঝেছি কোমর কতটা গুরুত্বপূর্ণ। তো সেই অনেক কিছু করছি, অনেক ব্যবস্থা করছি, কিন্তু কোমরকে তো জব্দ করতে পারছি না, কোমরকে কন্ট্রোল করতে পারছি না, বলে পুরো চিঠিটা প্রায় কোমরের কথায়। লাস্টে গিয়ে বলছেন, এতক্ষণ তোকে বোর করেছি, তো শুধু কোমরের কথা বলে নিশ্চিতভাবেই তোরও খারাপ লাগছে, আর কোমরের কথা বলবো না। তবে যাই হোক, আমি ভেবে দেখেছি ওই সামাজিক সমস্যা, কে কটা বিয়ে করলো, বহু বিবাহ ইত্যাদি ইত্যাদি, এইসব যে যা খুশি করে করুক, কারো যেন কোমরের ব্যথা না। তো কোমর দিয়ে শেষ হলো। তো এরকম মজার চিঠিও লিখতেন রবীন্দ্রনাথ অজস্র। তো চিঠিপত্রতে যেমন আর একটা চিঠির কথা আমি বলবো,
সেটা হচ্ছে যে ইয়েতে গেছেন, বন্ধু ছিলেন শ্রীশচন্দ্র মজুমদার। শ্রীশচন্দ্র মজুমদার হচ্ছেন সেই লোক। রবীন্দ্রনাথ কিন্তু একটি মাত্র বই যৌথভাবে কারোর সঙ্গে লিখেছেন, শ্রীশচন্দ্র মজুমদার। বইটির নাম হচ্ছে পদরত্নাবলী, পুরনো কবিদের লেখার একটা কম্পাইলেশন। আচ্ছা। তো যাই হোক, শ্রীশচন্দ্র মজুমদার তখন গোয়াতে রয়েছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, আর রবীন্দ্রনাথের বইয়ের প্রথম প্রকাশক ছিলেন প্রবোধচন্দ্র ঘোষ। রবীন্দ্রনাথ যখন বিলেতে তখন উনি প্রকাশ করেছিলেন বইটি। যাই হোক, উনি তখন গোয়াতে আছেন, ওনার শ্বশুরবাড়ি গোয়াতে ছিল। তো কিন্তু বন্ধু তো চিঠিপত্র পান না। তো একদিন শ্রীশচন্দ্র মজুমদারকে চিঠি লিখলেন যে শোনো, প্রবোধচন্দ্র তো তার শ্বশুরবাড়িতে আছে গয়াতে, তো কোনো চিঠিপত্র পাচ্ছি না, কেমন আছে না আছে। তবে একটা খবর শুনেছি যে তার স্ত্রী তার ভাবি পিণ্ডদানের ব্যবস্থা বোধহয় করে ফেলেছেন, গয়া পিণ্ডদানের ব্যবস্থা করেছেন। তো খবরটা সঠিক কিনা জিজ্ঞাসা করো তো। মানে সন্তান সম্ভবা ছিলেন। তো এইরকম মজাও করতেন। অর্থাৎ রবীন্দ্রনাথের ওই বয়সে ওই রকম চিঠি খুব স্বাভাবিক, একদম স্বাভাবিক মানুষের মতো যেরকম চিঠি। এবার আপনারা বলবেন কীরকম লাগছে, কারণ রবি ঠাকুরের নানান ধরনের গল্প, কবিতা, নাটক নিয়ে আমরা অনেক অনেক জানি, কিন্তু রবীন্দ্রনাথের এই ছোট ছোট পারিবারিক কথা, ব্যক্তিগত কথা, যেগুলো মজার কথা, সেই কথাগুলো হয়তো অনেকেই জানি না আমরা। তা সেইটা অমিতদা আমাদের সাথে শেয়ার করছেন, খুবই ভালো লাগছে। আমি শান্তিনিকেতনের কিছু কিছু গল্প আপনি আমাকে করেছিলেন, সেগুলো আপনার কাছে আবারও শুনতে চাইছি। আসলে যে গুরুগম্ভীর ব্যাপারটা হালকা হতো কি করে। রবীন্দ্রনাথ অসাধারণ রসবোধ ছিল এবং যে কোনো জিনিসকে খুব হালকা করে নিতে পারতেন এবং খুব মজা করে শেষ করতেন। যেমন আমি বলছি তোমাকে, শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ একটা নিয়ম করেছিলেন, ছাত্রদের মারা হবে না, কিন্তু 2-4 জন শিক্ষক ছিলেন যারা ছেলেদের দু চার ঘা দিতেন। তো জগদানন্দ রায় ছিলেন বিজ্ঞানের শিক্ষক, উনিও এরকম একজন ছিলেন, এবং উনি ক্লাসে গিয়েই কোনো একজন ছাত্রকে বলতেন একটা বেত, গাছের একটা ডাল টাল ভেঙে আনতে, ওটাকে বেত করে নিতেন। তো একদিন রবীন্দ্রনাথ এই জগদানন্দবাবুর ক্লাসের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ শুনতে পাচ্ছেন জগদানন্দ বলছে, এই নিমাই যা তো একটা ইয়ে নিয়ে আয়, ডাল নিয়ে আয়, লাঠি, গাছের ডাল ভেঙে নিয়ে আয়। তো রবীন্দ্রনাথ বুঝতে পারছেন না কি হচ্ছে, তারপরে বুঝতে পারলেন যে ওটা বেত হিসেবেই ব্যবহার হবে। তো যেই নিমাই বেরিয়েছে, যাকে নিমাই বলে উল্লেখ করলেন জগদানন্দ, বললে তোকে নিমাই বলছেন কেন? বলে না, আসলে আমি তো রোজ একটা নিম গাছের ডাল, নয় নিমাই নয়, আমি রোজ একটা নিম গাছের ডাল ভেঙে এনে দিই জগদানন্দ বাবুকে, সেই জন্য আমার নাম নিমাই করে দিয়েছেন। ও আচ্ছা আচ্ছা। তখন রবীন্দ্রনাথ বলছে, আমি শোন, এর পরের দিন থেকে একটা জাম গাছের ডাল ভেঙে নিয়েছে। তাহলে জিনিসটা কি হবে, মানে এই রসবোধটা ভারী সুন্দর, ভারী সুন্দর ছিল। কিংবা ধরো মজা হচ্ছে যে একবার ওখানকার ছাত্রছাত্রীরা বললেন যে আমরা এখানে রবীন্দ্রনাথের কাছে গিয়ে বললেন যে আমরা না এখানে সরস্বতী পুজো মূর্তি এনে ঠাকুর মশাইকে দিয়ে পুজো করাতে চাই। তো রবীন্দ্রনাথ চট করে সরাসরি না করলেন না, বললেন দেখো এটা তো বোধহয় সম্ভব হবে না, তার কারণ হচ্ছে এখানে তো প্রতিমা বলতে বৌঠান আর ঠাকুর বলতে আমি, আর তো কেউ এখানে থাকতে পারবে না, এক জায়গায় 2 জন থাকে কিভাবে। অর্থাৎ মানে না করাটাও কত সুন্দরভাবে উনি করলেন, না করলেন। এইরকম ব্যাপার শান্তিনিকেতন অজস্র ছিল। একদিন হঠাৎ নেপাল বাবু এসছেন, বললেন নেপাল রায়, রবীন্দ্রনাথ বলছেন, নেপাল বাবু আপনাকে কিন্তু ভীষণ দণ্ড পেতে হবে, আপনার এত ভুল হলে কিভাবে চলবে। তো নেপাল বাবু একটু ভাবছেন কিছু ভুল টুল করেছেন কিনা আশ্রম পরিচালনার ক্ষেত্রে। বললেন, এই যে লাঠিটা কালকে ফেলে গিয়েছিলেন কেন বাড়িতে আমার এখানে? ও আচ্ছা, দণ্ড পেতে হবে, দণ্ড পেতে হবে। আচ্ছা, আপনারা তো ভুল হচ্ছে, দণ্ড পেতে হবে, ওই লাঠিটা ভুলে ফেলে গিয়েছিলেন। তো এইরকম অজস্র শান্তিনিকেতনের মজার গল্প আছে। তো সাগরময় ঘোষ প্রণাম করতে গেছেন, রবীন্দ্রনাথ তখন ধ্যানস্থ হয়ে চোখ বন্ধ করে আছেন, একটু পরেই দেখছেন রবীন্দ্রনাথ চোখ খুলেছেন। তো সাগরময় ঘোষ অবাক হয়ে বলছেন, আপনি জেগেছিলেন? বলে হ্যাঁ, আমি তো চোখ তো খুলেই রাখি, তার কারণ হচ্ছে চটি দুটো তো যদি চুরি যায় তাহলে মুশকিল হবে। আচ্ছা, মানে খুব
মানে সবকিছুতেই খুব মজা হালকা করেই নিতে উনি পারতেন বলতেন। এবং এইগুলো স্পন্টেনিয়াস, মানে ভেবে বলা নয়। একদিন খুব মজার কথা, সেদিন হচ্ছে উনি মাঝে মাঝে পড়াতেন কিন্তু ছাত্রদের, আচ্ছা। ওর পছন্দের বিষয়। উনি একদিন রাত্রে শেলির কবিতা পড়াতে গেছেন হুম, হুম, ছাত্রদেরকে, একটু উঁচু ক্লাসের ছাত্রদের। তো একটু পরেই সেই পড়াটা বন্ধ করে চলে আসছেন দেখে প্রমথ বিশি জিজ্ঞাসা করছেন, গুরুদেব আপনি আজ পড়ালেন না কেন? বলে আর বলো না, শেলি পড়াচ্ছি, কিডসরা বড় যন্ত্রণা করছে। ও আচ্ছা। পোকা মশা ঘুরফির করছে, বলে শেলি পড়াচ্ছি কিন্তু কিডসরা কিডস রাজা। যন্ত্রণা করছে বড়। তো এইভাবে খুব মজার একটা ব্যাপার উনি সবসময় করতেন এবং ইত্যাদি। আচ্ছা, আচ্ছা, এমনি সমাজের অনেক অস্থিরতাও তো উনি পার করেছেন সারা জীবনই তো। সবসময় সমাজ সচেতন মানুষ তো ডেফিনেটলি, এবং এই সমাজ সচেতনতার মধ্যে দিয়ে ওনার কখনো ব্যঙ্গ কৌতুক দেখা গেছে যে সামাজিক সচেতনতা বা সামাজিকভাবে সামাজিক অস্থিরতাকে এফেক্ট করে কোনোভাবে উনি ব্যঙ্গ হ্যাঁ, কৌতুকের ব্যঙ্গ তো করেছেন, কৌতুক নয়। এটা কৌতুক হবে না, এটা ব্যঙ্গই করেছেন। ওই যে কিরকম? বলছিলাম প্রথমেই যে কোন ভারতীয়র জন্য কত জুতো ব্যবস্থা সাহেব ঠিক Exactly, করেছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ সরাসরি কিছুই বললেন না, তাকে গালিও দিলেন না, কিন্তু বললেন যে কত আমাদের জেনে রাখা ভালো যে কার জন্য কত জুতো ব্যবস্থা। আর এক জায়গায় বলছেন যে সাহেবের লেখা, গ্রিফিথ সাহেব লিখেছেন একটা প্রবন্ধ ভারতীয়দের বিরুদ্ধে, রবীন্দ্রনাথ লিখছেন এটা তো আমি ভেবেছিলাম সাহেবের লেখা, সাহেবরা তো সিংহের জাত, কিন্তু এই লেখাটা তো পড়ে সিংহের লেখা বলে মনে হচ্ছে না, বরং সারমেয়দের লেখাই বলে মনে হচ্ছে। ও এত আচ্ছা। কঠিনও বলেছেন, হ্যাঁ। মানে সিংহের গর্জন মনে হচ্ছে না, কুকুরের ডাক কুকুরের ডাক মনে হচ্ছে, হ্যাঁ, মানে এটা অতিরিক্ত ব্যঙ্গ করেছেন খুব খুব কড়াভাবে, তীব্রভাবে। এটা করেছেন রবীন্দ্রনাথ। কিন্তু সেক্ষেত্রে বিষয় একেবারে নির্দিষ্ট। হ্যাঁ, এমন মানে নয় খুব যে জেনে বুঝেই করেছেন, একদম। সচেতন ভাবেই করেছেন। এবং সেই সচেতনতা কৌতুক রসের মধ্যে পড়বে না, সেটা বিদ্রুপাত্মক ভাবনার মধ্যেই পড়বে, বিদ্রুপাত্মক প্রতিক্রিয়ার মধ্যেই পড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সমাজ পরিবর্তনের ক্ষেত্রে রবীন্দ্রনাথ তো মানে রবীন্দ্রনাথ তো খুবই প্রাসঙ্গিক সব সময় আমাদের জীবনে, কিন্তু সমাজ পরিবর্তনের ক্ষেত্রে কি এই রবীন্দ্রনাথের ব্যঙ্গ বা কৌতুক, এই তার সাহিত্যের প্রভাব, এগুলো কি খুব প্রভাব ফেলছে, আজও কি প্রাসঙ্গিক? আসলে মানে এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছ। মানে আমি অন্তত যা আমার অনুভব সেটা হচ্ছে এই, যে রবীন্দ্রনাথ কিন্তু সবসময় বলেছেন শেষ নাহি যে শেষ কথা কে বলবে। অর্থাৎ এবং কোনো প্রশ্নের উত্তর দিয়ে উনি সবসময় বলতেন আমার এটা মনে হচ্ছে এই পর্যন্ত, কিন্তু এটাই যে চরম সেটা আমি বলবো না। হ্যাঁ। কিন্তু মজা হচ্ছে এই, তোমরা বা যে কোনো লোক পড়ে দেখলে যে কোনো সমস্যা নিয়ে রবীন্দ্রনাথের কথা যদি এখন পড়া যায় তাহলে দেখা যাবে ওই এটাই কথাই প্রাসঙ্গিক। লেটেস্ট, হ্যাঁ, হ্যাঁ, এর চাইতে এগোতে আমরা পারিনি। হ্যাঁ, 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 এবং সব সময়ের জন্য আধুনিক। আধুনিক এবং এমন কোনো বিষয় নেই আমাদের জীবনের, মশার সমস্যা, ম্যালেরিয়ার সমস্যা, টিবির সমস্যা, এমনকি আমাশার সমস্যা, সব বিষয়েই লিখেছেন এবং সব বিষয়ে যা লিখেছেন সেটা আজ পর্যন্ত প্রাসঙ্গিক। এটা একটা অদ্ভুত লাগে, মানে চিরকালীন, মানে তার বাইরে আমরা কিছুটা এগোতে পারি, হয়তো বিজ্ঞানে আমরা কিছুটা এগিয়েছি, কিন্তু সমাজ ভাবনায় যে এগোনো, চেতনায় সেটা এক বিন্দু আমরা এগোতে পারিনি। এটি রবীন্দ্রনাথের একটা বড় বিশেষত্ব, বড় বিশেষত্ব। তাই জন্য এতদিন পর্যন্ত তিনি প্রাসঙ্গিক হয়ে রয়েছেন। একদম প্রাসঙ্গিক, একদম প্রাসঙ্গিক, প্রতি বিষয় প্রাসঙ্গিক। আচ্ছা অমিত দা, মানে এটা আপনাকে একটা ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করছি যে সুকুমার রায় তো হাস্যরসে পরিপূর্ণ একজন সাহিত্যিক, তা আপনার কি মনে হয় সুকুমার রায়ের সাথে রবীন্দ্রনাথের রসবোধের এই পার্থক্যটা আপনি কিভাবে দেখেন? আসলে সুকুমার রায় যা লিখেছেন, যে সমস্ত রাইমস বা ননসেন্স রাইম বলে, তো এইগুলো কিন্তু সুকুমার রায় লিখেছেন সমাজকে ব্যঙ্গ করবার জন্যই। রাম গরুরের ছানা হাসতে তাদের মানা, এ তো সমাজকে ব্যঙ্গ করবার জন্য লিখেছেন, কিন্তু এখানে সুকুমার রায় সচেতন ছিলেন। অর্থাৎ না, এই সুকুমার রায়ের সাথে রবীন্দ্রনাথের আপনি ফারাক কিভাবে? অবশ্যই ফারাক আছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের কৌতুক সমাজ পরিবর্তনের জন্য ওইভাবে গিয়ে প্রকাশ্য হয়নি। আচ্ছা,
একটু ইনডাইরেক্ট ওয়েতে করেছে। অর্থাৎ মানে এটা বোধহয় রবীন্দ্রনাথের একটা মানে ইচ্ছেই ছিল, কাউকে আহত করতে পারতেন না। একটা ঘটনা বলি তাহলে বোঝা যাবে। একসময় জানো তোমরা, দ্বিজেন্দ্রলাল রায়ের সঙ্গে রবীন্দ্রনাথের মতভেদ হয়েছিল চিরকুমার, সরি, চিত্রাঙ্গদা নাটক নিয়ে। দ্বিজেন্দ্রলাল বেশ নিন্দে করেছিলেন ইত্যাদি ইত্যাদি। তারপরে সম্পর্ক একটু খারাপও হয়ে গিয়েছিল। তো রবীন্দ্রনাথকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার দ্বিজুবাবুর সম্পর্কে আপনার কি মত, দ্বিজেন্দ্রলাল তো এই সমস্ত বলছেন। বলছে, দেখো, আমার সৌভাগ্য আমার দ্বিজেন্দ্রলালের লেখা খুব ভালো লাগে, ওনার দুর্ভাগ্য আমার লেখা ওনার ভালো লাগে না। অর্থাৎ আহত একটুও করবেন না কাউকে, এটা একেবারে বলছেন আমি প্রাউড, আমার সৌভাগ্য ওনার লেখা আমার ভালো লাগে না। তার পরবর্তী কথাটা তো আরো ডেঞ্জারাস, ওনার দুর্ভাগ্য আমার লেখা ওনার ভালো লাগে না। না, আমার লেখা দুর্ভাগ্য বোধহয় বলেননি, আমি এটা দুর্ভাগ্য না, ওনার আমার লেখা ভালো লাগে না, সেটা হয়তো কিন্তু আমার ভালো লাগে। অর্থাৎ কাউকে আহত করেননি কোনো ক্ষেত্রে, একদম আইডেন্টিফাই করে আহত করেননি। এবং শুধু তাই নয়, ব্যাপারটা হচ্ছে রবীন্দ্রনাথ যে কোনো জিনিসের দুটো দিক দেখতেন। অর্থাৎ কোনো জিনিস একমুখী এমন কথা রবীন্দ্রনাথ ভাবতেন না। একটা বলি, খান্তবুড়ির দিদি শাশুড়িরা 5 বোন থাকে, এটা কালনায় ব্যঙ্গাত্মক কবিতাই। সেই ব্যঙ্গাত্মক কবিতাতে তোমরা যদি বই দেখো, তাতে একটা খান্তবুড়ির ছবি আঁকছে, দেখেছো কি? সেই ছবিটা আছে। এবার সম্প্রতি না, ওই ছবির সঙ্গে উল্টো দিকে ওই ছবির সঙ্গেই আর একটা কবিতা বেরিয়েছে, এবং সেই কবিতা পড়লে তোমাদের যে কোনো মানুষের, আমি কবিতাটা মুখস্থ নেই আমার, বললে ভালো লাগতো, চোখ দিয়ে জল আসবে। ওই ছবি একেবারে অন্য মানে হয়ে গেছে। মানে ওই একটা ছবিতে দুটো কবিতা উনি লিখেছেন, দুটো কবিতা পাশাপাশি লিখেছেন, একটা ভীষণ মজার। আর একটা এমন যে মনে হচ্ছে ওই বৃদ্ধা মহিলার জন্য তোমার চোখ, অসহায় মহিলার জন্য তোমার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে। আচ্ছা আচ্ছা। তো এইটা একটা ছিল, দুটো দিক উনি দেখার চেষ্টা করতেন। কৌতুক, হাস্য ইত্যাদি ইত্যাদি সব ক্ষেত্রেই ব্যঙ্গাত্মক লেখা যেগুলো, সেগুলো দুটো দিক উনি বজায় রেখেছেন এবং দুটো দিকই তুলে ধরেছেন। তার মধ্যে তুমি চয়েস করেছো ওনার পছন্দ, উনি বলেছেন। এবং আর একটা খুব সুন্দর কথা বলেছেন যে গল্প উপন্যাসিক বা সাহিত্যকার যে সমস্ত কথা লেখেন, সবসময় তার কোনো ধরে নেওয়া উচিত নয় যে সেটা তার মনের কথা। তার কারণ হচ্ছে সে গল্প, উপন্যাস বা সাহিত্যকে আকর্ষণীয় করবার জন্য সংঘাতকে দেখান, দাঙ্গা দেখান, মারামারি দেখান। তার মানে কি উনি দাঙ্গা পছন্দ করেন তা নয়, নাটকে সংঘাত আনবার জন্য সেই জিনিসটা দেখাতে হচ্ছে, নাটকের প্রয়োজনে। অর্থাৎ সাহিত্যের প্রয়োজনে লেখক যা করেন, সেটা লেখকের মনোভাব ভেবে যদি নাও তোমরা, তাহলে সেটা ভুল হয়ে যাবে। যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ওনার কিরকম সমঝোতা ছিল? একটু দুই একটা বিষয়ে মতভেদ ঘটেছে কখনো কখনো, কিন্তু সম্পর্ক তো খুব ভালো ছিল। শরৎবাবু, তোমার কাছে অনুরোধ করছি একটি সাধারণ মেয়ের কবিতা লেখো, এটা তো রবীন্দ্রনাথই বলেছিলেন। 1, 2 হচ্ছে শরৎচন্দ্র বিচিত্রার আসরে, যেটা জোড়াসাঁকোতে হয়েছিল, নিয়মিত আসতেন। তো আর এসেই যা হয়, জুতো হারিয়ে যেত। তো একদিন শরৎচন্দ্র আগে থেকেই জুতোটা খুলে একটা খবরের কাগজে মুড়ে এইভাবে হাতে নিয়ে ঢুকছেন। তো রবীন্দ্রনাথ জিজ্ঞাসা করছেন, শরৎ, তোমার হাতে কি ওটা? বলছে, ওটা একটা কাজের জিনিস। কি ওটা? কি পাদুকা পুরাণ? মানে মজাও করতে পারতেন। মানে উনিও বুঝে গেছেন যে আসলে তার কদিন আগে রবীন্দ্রনাথেরও এই ঘটনা ঘটেছিল। সাধারণ ব্রাহ্ম সমাজে একটা সভা করতে গেছেন, বেরিয়ে এসে দেখেন জুতো নেই। তো সবাই সান্ত্বনা দিল, আপনার চরণ ধুলো কাছে রাখতে চায় বলেই হয়তো জেনে বুঝেই সে কাজটা করেছে আর কি। শরৎচন্দ্রের সঙ্গে সম্পর্ক তো খুব ভালো ছিল। তবে শিক্ষা বিষয়ক কিছু প্রবন্ধ নিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে একটা মতভেদ ঘটেছিল এবং লেখালেখিও হয়েছিল। দুজনেই দুটো লিখেছিলেন। তো সেটা তো হতেই পারে, সেটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু তাহলে মানে সাহিত্যে, রস সাহিত্যে রবীন্দ্রনাথের স্থান আপনি কোথায় রাখবেন? অবশ্যই মানে আমাদের রস সাহিত্যে রবীন্দ্রনাথের স্থান সবার উপরে। তার কারণ হচ্ছে এই রস সাহিত্য যদি মানুষকে আহত করত, তাহলে তার রস সাহিত্য থাকতো না, তা সমালোচনা হয়ে যেত অন্যভাবে।
কিন্তু রবীন্দ্রনাথ সেটা করেনি। রসসাহিত্য, যেমন আমি একটা গল্প বলি। মংপুতে গেছেন মৈত্রী দেবীর বাড়িতে, গিয়ে একটা ঘর তাকে দেওয়া হয়েছে, লেখালেখি করবেন, বনমালীর সঙ্গে আছে, সমস্ত কিছু বলেছেন গুছিয়ে টুছিয়ে রাখ, এই ঘরে আমি থাকবো, লিখবো, ইত্যাদি ইত্যাদি। আর সেদিন মৈত্রী দেবীর কাজের যিনি রান্না করছেন তিনি রান্না করছেন, মৈত্রী দেবী তদারক করছেন, গুরুদেব খাবেন বলে কথা। এক সময় সে বললেন, গুরুদেব আপনার একটা খারাপ পেন আমাকে দেবেন। তো রবীন্দ্রনাথ বললেন ঠিক আছে দেবো। তারপরে একটু পরে আবার মৈত্রী দেবী ওই রান্নাঘর থেকে আসছেন দেখেই রবীন্দ্রনাথ বনমালীকে বলছেন, বনমালী সমস্ত ভেতরে ঢোকা। তো বনমালী বলছেন কেন? বলে না না, ঢোকা শিগগিরই, ঢোকা শিগগিরি। তো মৈত্রী দেবী অবাক হয়ে গেছেন, কি বলছে সব ঢোকাচ্ছেন কেন, সব তো গুছিয়ে রেখেছিলেন। বলে, আর উনি মৈত্রী দেবীর দিকে তাকিয়ে নয়, বনমালীর দিকে তাকিয়ে বলছেন, যেভাবে চাইতে শুরু করেছে কিছু আর থাকবে না রে। তো মৈত্রী দেবী আসলে এটা খুব মজার জন্যই বলেছেন, মজার জন্য। রানীচন্দ্র চোখের ওষুধ দিচ্ছেন রবীন্দ্রনাথকে, ড্রপ দিয়েছেন, চোখ দিয়ে জল পড়ছে, বলে রানী তোমার নাম বিখ্যাত হয়ে থাকবে, আর কেউ রবীন্দ্রনাথকে কাঁদাতে পারেনি, তুমি পেরেছ। তো তাৎক্ষণিক যে শেষ অবস্থাতেও, এবং এটা একটা বড় ব্যাপার, জীবনের শেষ অবস্থাতেও কিন্তু উনি মজা করছেন। একজন এসে জিজ্ঞাসা করেছেন, আপনি কেমন আছেন, ভালো আছেন, আপনার শরীর ঠিক আছে? তো মানে মুখটা একটা বিকৃতি করে বলছে, হ্যাঁ হ্যাঁ খুব ভালো আছি, দেখতেই তো পাচ্ছ। মানে তখনও মজা করছেন শেষ সময় পর্যন্ত। এটা জীবনের শেষ দিন পর্যন্ত মজা ছিল। আমাদের আড্ডা চলছে রবীন্দ্রনাথকে নিয়ে, আমাদের আড্ডার বিষয় রসিক রবীন্দ্রনাথ। সঙ্গে রয়েছেন রবীন্দ্র গবেষক, রবীন্দ্র বিশেষজ্ঞ শ্রী অমিত দাস। আমাদের আজীবনের যে একটি রহস্য রবীন্দ্রনাথকে নিয়ে, রবীন্দ্রনাথ আর কাদম্বরী দেবীর সম্পর্কের বিষয়ে, তা একটা চিরকাল ধরে এই রহস্য রয়ে যাচ্ছে আমাদের মধ্যে, মানুষের মধ্যে, আগামী দিনেও থাকবে, এবং এই রহস্যের উন্মোচন আশা করি হবে না। হয়তো আমরা চাইও না এই রহস্যের উন্মোচন হোক। তাই আমি এবার প্রশ্ন করতে চাই অমিতদাকে, যে এই কাদম্বরী দেবীর সঙ্গে রবি ঠাকুরের যে সম্পর্ক, সুন্দর একটি সম্পর্ক, মধুর সম্পর্ক, তার মধ্যে যদি কিছু রসবোধের গল্প থাকে, তাহলে সেই গল্পগুলো যদি আসলে এই বিষয়ে বলতে গেলে দুটো একটা কথা বলার দরকার। সেটা হচ্ছে কাদম্বরী দেবীর সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক নিয়ে একটা কথা বলার আছে। সেটা হচ্ছে 14 বছর বয়সে যখন রবীন্দ্রনাথের মা মারা গেলেন, তখন ঘটনাটা এরকম ছিল, রবীন্দ্রনাথ এবং তার ভাইয়েরা একটা ঘরে শুয়ে আছেন। একজন দাসী এসে চিৎকার করে বললেন যে কি সর্বনাশ তোদের হয়ে গেল। তখন কাদম্বরী দেবী, রবীন্দ্রনাথের থেকে মাত্র 2 বছরের বড়, সেই দাসীকে তিরস্কার করে সেই ঘর থেকে বের করে দিলেন। অর্থাৎ ঘুমন্ত শিশুরা মায়ের মৃত্যু সংবাদ শুনবে, এটা কাদম্বরী দেবীর পছন্দ ছিল না। এতটা পরিণত ছিলেন। 1, 2 হচ্ছে, এটা হয়তো অনেকেই জানে না যে ঠাকুরবাড়িতে যদিও ব্রাহ্ম পরিবার, কিন্তু সামাজিক আচার অনুষ্ঠানগুলো নিয়মিত হতো। জামাই ষষ্ঠী, ভাইফোঁটা, এগুলো কিন্তু নিয়মিত হতো। এবং সৌদামিনী দেবী ভাইদের ফোঁটা দিতেন। বিশেষ করে সোমেন্দ্রনাথ, অর্থাৎ রবীন্দ্রনাথের ওপরের ভাই, যিনি একসময় পাগল হয়ে গিয়েছিলেন, রবীন্দ্রনাথ, তো ভাইদের ফোঁটা দিতেন। এবং কাদম্বরী দেবী জমিদারি সেরেস্তা থেকে টাকা ধার করে নিয়ে সেই ভাইদের হাতে পয়সা দিতেন বা টাকা দিতেন প্রণামী হিসাবে সৌদামিনীকে দেবার জন্য। অর্থাৎ মায়ের যে ভূমিকা সেটি পালন করতেন। এবং শুধু তাই নয়, স্কুল থেকে আসার পরে রবীন্দ্রনাথ যে পান্তা ভাত মেখে রাখতেন নানান উপকরণ দিয়ে, সেটাও কাদম্বরী করতেন। তো কাদম্বরীর সাহিত্যবোধ ইত্যাদি এত বেশি ছিল, রবীন্দ্রনাথের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। রবীন্দ্রনাথ তার সঙ্গে অনেক খুনসুটি করতেন, বয়স তো অল্প ছিল। কাদম্বরী দেবী যদি কোনো আচারের গল্প সবসময় কাদম্বরী দেবী বলতেন যে রবির সুপুরিটা শুধু কাটতে পারে ভালো, আর রবির কিছুই ভালো না। রবীন্দ্রনাথ বলতেন যে আমার চেহারা সম্পর্কে এত করতেন, এই কথা ঠিক যে আমি সবচেয়ে কালো ছিলাম বাড়িতে, কিন্তু আমি যখন বিলেতে যাই তখন আমি বারবার ভেবেছি আমি কি দেখতে এতই খারাপ
যে বৌঠান তো আমার চেহারা সব কিছু খুদ ধরেন, বলেন শুধু সুপুরিটা রবি ভালো কাটে, আর কিছু রবির ভালো নেই, আর গান তো একদমই পারে না, ইত্যাদি ইত্যাদি এইসব বলতেন। যার ফলে রবীন্দ্রনাথও খুনসুটি করতেন। কাদম্বরী দেবী কখনো কোথাও গেলে তার চটি জুতো লুকিয়ে রেখে দিতেন। তারপরে কাদম্বরী দেবী এসে বলতেন আমার জুতো কোথায়, বলছে সে কি আমি কি তোমার জুতো পাহারা দেওয়ার জন্য বসে থাকবো? কাদম্বরী দেবী বুঝতেন এটা রবীন্দ্রনাথই করতেন। তো যেটা হলো, আর বিহারীলাল আসতেন, বিহারীলাল চক্রবর্তী, সারদা মঙ্গল যার লেখা, যাকে সাধের আসন তৈরি করে দিয়েছিলেন কাদম্বরী দেবী। একদিন খেতে বসেছেন, কাদম্বরী দেবী নিজেই রান্না করেছেন, বিহারীলালকে নিমন্ত্রণ করেছেন, রবীন্দ্রনাথও বসেছেন খেতে। তো কাদম্বরী একসময় রবীন্দ্রনাথকে জিজ্ঞাসা করছেন যে রান্না কেমন হয়েছে? তো রবীন্দ্রনাথ বললেন, পাক তো ভালো হয়েছে, কিন্তু পরিপাক হলে বাঁচি। তার কারণ হচ্ছে অনেক তেল মশলা রিচ হয়েছে। তো এইরকম ছোটখাটো খুনসুটি ছিল, এইরকম মজার ব্যাপার ছিল। একটা পাখি পুষেছিলেন কাদম্বরী দেবী, রবীন্দ্রনাথ কোনো এক সময় খাঁচায় বন্ধ করে রাখা হবে, পাখিকে উড়িয়ে দিয়েছিলেন। রবীন্দ্রনাথ শুধু কাদম্বরী দেবীর ক্ষেত্রে নয়, ওই একজন কাপড় বিক্রি করবার জন্য সে নানান রকম ফ্যাশনের, আধুনিক ফ্যাশন বলে এদেরকে কাপড় গছিয়ে দিয়ে যেতেন। রবীন্দ্রনাথ একদম দাঁড়িয়ে থাকতেন যে এটা ভালো না, একদম ভালো না, এটা নিও না, অমুক তমুক। তো কাদম্বরী দেবী অনেক সময় বলতেন, যাকে তোমার অত পাকামি করতে হবে না, তুমি তোমার কাছে যাও। এইরকম খুনসুটি ছিল, সম্পর্ক তো এরকম ছিলই, অসাধারণ এক ইয়ে। এবং চিরনির্ভর চিরসখা যদি বলা যায় তাহলে কাদম্বরী। এবং এই ব্যাপারে আমরা আমাদের কলুষ দৃষ্টি দিয়ে অনেক কিছু দেখি, অনেক কিছু ভাবি, কিন্তু তার ঊর্ধ্বে যদি ওঠা যায় তাহলে একটা জিনিস, মজার জিনিস দেখা যাবে। যদি কোনো রকম মানে মানে কল্পনা আমাদের মধ্যে আসে কখনো, তাহলে ভাবতে হবে যে রবীন্দ্রনাথ কিন্তু মৃত্যুর শিওরেও বলেছেন, ওই আলমারিতে বৌঠানের একটা ছবি আছে, আমাকে এনে দাও। কারো মনে কোনো কালিমা থাকলে প্রকাশ্যে এইভাবে নির্ভরশীলতা দেখাতে পারতেন না। তাই ওইগুলো আমাদের, আমরা কিছু কল্পনা করে খোরাক তৈরি করি, কিন্তু কাদম্বরীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিল। অভিভাবিকা ছিলেন কাদম্বরী দেবী এক অর্থে রবীন্দ্রনাথের, এবং রবীন্দ্রনাথের লেখা যে প্রথম সমালোচক কিন্তু কাদম্বরী দেবী। এবং রবীন্দ্রনাথের লেখার ধরন যে পাল্টে গেল তারও অনুপ্রেরণা কাদম্বরী দেবী। কাজে কাদম্বরী দেবী সব দিক দিয়েই রবীন্দ্রনাথের জীবন আচ্ছন্ন করেছিল। আর তার সঙ্গে খুনসুটি হতো, পুতুল খেলাও হতো, সবই হতো। একটা নির্ভরশীলতা তো ছিলই, এবং সম্পর্কটা খুব মধুর ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। রবি ঠাকুর এমন একটি বিষয় যা একটা আলোচনা, দুটো আলোচনায় শেষ করা যায় না, এবং আমাদের ইচ্ছেও করে না খুব একটা। আমরা আজকে বসেছি অমিত দাসের সঙ্গে নানান অজানা কথা, ভীষণ মজার কথা, রবি ঠাকুরকে ঘিরে যেই সমস্ত মজার কথা, সেই সব নিয়ে আলোচনা করতে। তবে একটা অমিতদাকে আমি আপনাকে প্রশ্ন করছি, আমরা অনুষ্ঠানের একদম প্রায় শেষের দিকে চলে এসেছি, যে এই আপনি বললেন যে কাউকে হার্ট না করে রসবোধ উনি দেখিয়েছেন, বা বিভিন্ন রকম কৌতুক করতেন, কাউকে দুঃখ না দিয়ে, এবং অবশ্যই ভালগার না করে, সেটা তো পরে। কিন্তু এই যে দুঃখ না দিয়েও কোনো মানুষকে নিয়ে মজা করা যায়, এটা তো আমরা রবি ঠাকুরের পরেও আমরা বহু সাহিত্যিক বলুন বা নাট্যকর্মী বলুন বা বিভিন্নভাবে আমরা দেখেছি। কিন্তু আজকের সমাজে দাঁড়িয়ে মানে এই কাদা ছোড়াছুড়িটা বড় বেশি হয়ে যায়। এটা, আর আপনি আজীবন রবীন্দ্রভক্ত একজন মানুষ, এবং রবীন্দ্রনাথকে নিয়ে নিরলস কাজ করে চলেছেন, এখনও এমন একটি কাজ করছেন যেটা আমাদের সকলের পরবর্তীকালে কাজে আসবে, যা একটা এনসাইক্লোপিডিয়া তৈরি করছেন। তা আপনার এইটা আপনি কিভাবে রিয়্যাক্ট করছেন, যে এইভাবে মানুষের প্রতি এত কাদা ছোড়াছুড়ি, এত মানে বিদ্বেষ এইভাবে দেখাচ্ছে, সেটাতে আপনি কিভাবে রিয়্যাক্ট করছেন? আসলে তুমি ঠিকই বলেছ, খুব বেদনা বোধ হয় এবং খুব দুঃখ হয় যে রুচির
অবক্ষয়। অবনমন এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, এবং সেটার কারণ হচ্ছে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যে আমরা বড্ড অসহিষ্ণু হয়ে পড়ছি, এবং আমাদের পড়াশোনাটাও একটু কম হচ্ছে। রবীন্দ্রনাথকে যদি পড়া যায়, রবীন্দ্রনাথকে যদি বোঝা যায়, রবীন্দ্রনাথ সব কিছুর মধ্যে থেকে একটা পজিটিভ। ইতিবাচক পজিটিভ দিক, একটা বিখ্যাত শ্লোক উপনিষদের, শ্বেতাশ্বতর উপনিষদের একটি শ্লোক ওনার খুব প্রিয় ছিল। সেই শ্লোকটি হচ্ছে রুদ্রয়াত্তে দক্ষিণাং মুখং তেনমাং পাহিনিত্যম, অর্থাৎ রুদ্র বিপদের মধ্যেও তার আমরা যেন তার দক্ষিণ মুখটা অবলোকন করি, অর্থাৎ পজিটিভ দিকটা যেন দেখি। হাজার বিপদ, হাজার বেদনার মধ্যেও তার যে পজিটিভ দিক আছে সেটার দিকে যেন আমাদের লক্ষ্য থাকে। তা আমরা বড্ড একমুখী হয়ে গেছি, একদম সঙ্গে সঙ্গে রিয়াক্ট করছি প্রত্যেকটা জিনিস। জীবনে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যার দুটো সাইড নেই। চরমতম খারাপ কাজের পক্ষেও যুক্তি তৈরি করা যায়। তো স্বভাবতই আমরা যদি একটু ভেবে দেখি কোনো জিনিসটা কতটা প্রাসঙ্গিক, কতটা বলা উচিত, কতটা বলা উচিত নয়, মানুষকে আহত করে মানুষ কি আনন্দ পায় আমি জানি না। মানুষের সঙ্গে সম্পর্ক ভালো করা বড় কষ্টের, কিন্তু মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ করতে এক মুহূর্ত সময় লাগে না, এক মুহূর্ত সময় লাগে না। রবীন্দ্রনাথ কিন্তু সারা জীবন কত মানুষের সঙ্গে কত মত পার্থক্য হয়েছে, কিন্তু কারোর সঙ্গে কারো কিন্তু রবীন্দ্রনাথের সম্পর্ক ওইভাবে খারাপ হয়নি। আমরা জানি সুভাষচন্দ্রের সঙ্গে মতভেদ হয়েছিল, কিন্তু সেই সুভাষচন্দ্রকে নিয়ে গিয়ে শান্তিনিকেতনে সম্বর্ধনা জানিয়েছেন রবীন্দ্রনাথ। তো গান্ধীর সঙ্গে বহু মতভেদ ঘটেছে, যেটা মতভেদ ঘটেছে সেটা বলেছেন, কিন্তু সম্পর্ক খারাপ হতো না। অর্থাৎ মন্তব্য করতে গিয়ে আমি একটা সীমা অতিক্রম করতাম না। রবীন্দ্রনাথ কোনো সীমাকে অতিক্রম করতেন না, যেই সীমা পর্যন্ত মানুষের মানবিক বোধ আহত হয় না সেই সীমার বাইরে যেতেন না। কিন্তু সেটা তো ইদানিং সেই বোধটা তো আমাদের হারিয়ে যাচ্ছে, একদম হারিয়ে গেছে। সামান্য ব্যাপারেই আমরা এমনভাবে রিয়াক্ট করি সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে, অথচ সেই তাৎক্ষণিক রিয়াক্ট করবার মতো যে উপকরণ সেটা আমার মধ্যে নেই, যার ফলে রিয়াকশনটা খুব নেগেটিভ হচ্ছে, খুব অযথার্থ হচ্ছে, এবং খুব নিম্নমানের হচ্ছে। এটা বড় বিপদ। আমরা মানে এক সময় একজন রামকৃষ্ণ মিশনের একজন সন্ন্যাসী স্বামী সোমেশ্বরানন্দজি মারা গেছেন, উনি একটা প্রবন্ধ লিখেছিলেন, আমার খুব ভালো লেগেছিল। উনি বলেছিলেন যে ভারতবর্ষের প্রত্যেকটি রেলের স্টেশনে বিবেকানন্দের লেখা বই হুইলারের দোকানে একটা না একটা পাবে, কিন্তু রবীন্দ্রনাথের লেখা বই পাওয়া যায় না, অনুবাদ এত কম হয়েছে। দুঃখের কথা যে বিশ্বভারতী যেটা করতে পারত, বিশ্বভারতী তো সরকারি প্রতিষ্ঠান, ওরা সরকারের কাজেই গেছে, চাকরি করতে গেছে, সেই ইনিশিয়েটিভটা নেই। যার ফলে রবীন্দ্রনাথকে যে পড়েছে, রবীন্দ্রনাথকে যে জেনেছে, কোনো এক সময় যদি কোনো একটা অনুষ্ঠান হয় সেই বিচিত্র রবীন্দ্রনাথের কথা বলবো, যে রবীন্দ্রনাথ মানে কত সূক্ষ্মভাবে মানুষকে অনুভব করেছেন, মানুষকে দেখেছেন। কাজে সেই সূক্ষ্ম বোধটা আমাদের হারিয়ে গেছে, যার ফলে যার মোটা দাগের কথা, মোটা দাগের বিষয় বেশি প্রকাশ পাচ্ছে, আর সহিষ্ণুতা কমে গেছে। অর্থাৎ তোমার সঙ্গে আমার সামান্য মত পার্থক্য হলেই সেটাকে ভালো কথা, রবীন্দ্রনাথ ভারী সুন্দর একটা কথা বলেছিলেন, দেখো ঝগড়া যখন করে ভদ্রলোক কিন্তু ভদ্রলোকই থাকে। এটাও বলেছেন, সেটা নেই আর কি। আমরা এখন ঝগড়া করার সময়, আর ভদ্রলোক বলতে উনি আর্থিক সম্পদের কথা বলেননি, রুচিবোধের কথা বলেছেন, সেটা তো ইদানিং নেই। হ্যাঁ, মানে ভদ্রতার সীমাটা ছাড়িয়ে যাচ্ছে, একজন ভদ্র মানুষও সেটা বুঝতে পারি না অনেক সময়, এটাই হয়। আমরা প্রায় শেষের দিকে বলতে যে আর দুটো প্রশ্ন করব, ভীষণ জানতে ইচ্ছে করছে অমিতদার কাছ থেকে, আর ভীষণ ভালো লাগলো আমার এতক্ষণ ধরে অমিতদার সাথে কথা বলে। ভবিষ্যতে আরও কথা শুনবো রবীন্দ্রনাথকে নিয়ে, আরও একটা দিক নিয়ে আমরা আলোচনা করব খুব তাড়াতাড়ি। কিন্তু এখন আমাদের রসবোধের রসিক রবীন্দ্রনাথকে নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমি দুটো প্রশ্ন করবো। একটা, রবীন্দ্রনাথ নিজেকে নিয়ে নিজে কোনো রসবোধ দেখা গেছে, নিজের সম্বন্ধে নিজে কোনো কৌতুক করেছেন উনি কখনো? অবশ্যই করেছেন, সাংঘাতিকভাবে করেছেন। সেটার জন্য আমি একটু রবীন্দ্রনাথের দুটো লাইন পড়বো, আচ্ছা, তা না হলে সেই এসেন্সটা খুঁজে পাওয়া যাবে না। নোবেল প্রাইজ পাওয়ার পরে
উইলিয়াম রটেনস্টাইন রবীন্দ্রনাথকে একটা চিঠি লিখেছিলেন অভিনন্দন জানিয়ে। তো স্বভাবতই সবাই আমরা জানি রটেনস্টাইন খুব খুশি হয়েছিলেন। রটেনস্টাইনই প্রথম তার বাড়িতে গীতাঞ্জলি পাঠের ব্যবস্থা করেছিলেন ইত্যাদি ইত্যাদি। তো সেই অভিনন্দন পত্রের উত্তরে রবীন্দ্রনাথ একটা লিখেছিলেন নিজেকে নিয়ে কৌতুক, সেইটুক আমি পড়ব, সেই অংশটুকু ছোট্টটুক অংশ। সেটা এখানে বলছেন যে হ্যাঁ তুমি অভিনন্দন জানিয়েছো, আমি খুশি হয়েছি ইত্যাদি ইত্যাদি, কিন্তু এখন এই মুহূর্তে আমার কি অবস্থা জানো? ইট ইজ অলমোস্ট as bad as tying a tin can to a dog's tail, making it impossible for him to move without creating noise and collecting crowds all along. বলছেন আমার অবস্থা কুকুরের পেছনে লেজে টিন বেঁধে দেওয়া মানুষের মতো, টিন বেঁধে দেওয়ার মতো হয়েছে, যেখানেই যাই টং টং করে আওয়াজ হচ্ছে, লোক এত এটা যেমন মজার আছে, করুণ রস, ভীষণই মজার, অস্বস্তিটা ওনাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে সেটা উনি এভাবে প্রকাশ করেছেন। আর একটা কথা যে এই রবি ঠাকুর যে একটা ওইরকম মাপের একজন মানুষ, তাকে নিয়ে কোনো কারোর কি এটা দুটো অন্তত আমার এই মুহূর্তে তো মনে পড়ছেই। একটা হচ্ছে রবীন্দ্রনাথ ওই যে দার্জিলিংয়ে গিয়েছিলেন প্রথমবার, দ্বিতীয়বার গেলেন দিদিদের নিয়ে। তো রবীন্দ্রনাথ একটা ভাব দেখাচ্ছিলেন আমি সব চিনি ইত্যাদি। ট্রেন যখন শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দিকে যাচ্ছে, ঘুম স্টেশনের আগেই রবীন্দ্রনাথ বললেন হ্যাঁ এই বাড়িটাইতেই তো আমরা ছিলাম জ্যোতি দাদার সঙ্গে, বৌঠানের সঙ্গে, এই বাড়িতেই চলো, এই দার্জিলিং এসে গেছে। এবার জিনিসপত্র নিয়ে নেমে পড়লেন। কুলি তখন বললো আরে ঘুম ঘুম ঘুম, ঘুমেই নেমে পড়েছিলেন রবীন্দ্রনাথ। তো ভুল করে তখন তো সবাই হাসাহাসি করছিল। রবীন্দ্রনাথ এই কথাটা কাউকে জানাননি। স্বর্ণকুমারী দেবী এই কথা লিখেছেন যে এই বীর পুরুষ সব চিনে গেছে, আমাদের খুব ফাঁস করে দিয়েছে যে কিছুই চেনেনি, একটা বাড়ি দেখে বললো এই তো দার্জিলিং এসে গেছে, ঘুমেই নেমে পড়লো, ভাগ্যিস তাড়াতাড়ি কুলি বলাতে আমরা আবার বাক্স প্যাঁচা দিয়ে উঠলাম। এটা একটা। আর একটা হচ্ছে রবীন্দ্রনাথ যখন মংপুতে রয়েছেন তখন রবীন্দ্রনাথ প্রবাসীতে তিনটে কবিতা লিখে পাঠালেন, যার বিষয় ছিল মধু। এইবার ওই কবিতা লেখার পর থেকে অনেকেই পার্সেলে রবীন্দ্রনাথকে মধু পাঠাতে আরম্ভ করলেন। যা খ্যাপা লোক তো অনেক আছে, মধু পাঠাতে আরম্ভ করলেন। এবং অনেকবার দেখা গেছে যে মধু শিশিটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, মধুও পড়ে গেছে, কিন্তু পার্সেল আসছে। তো রথীন্দ্রনাথ বললেন বাবা তার থেকে চাল ডাল নিয়ে কবিতা লিখলে ভালো করতেন, তার কারণ হচ্ছে তাহলে কিছু সংসারে খরচ বাড়ত। তো এর মধ্যে সুধাকান্ত রায়চৌধুরী সেক্রেটারি ছিলেন, উনি ওই ঘরে এসছেন, বলছেন যা তুমি কি বলছো রথি, তার চাইতে ডাক্তার মনমোহন সেন ভালো বলেছেন। মনমোহন সেন হচ্ছেন মৈত্রী দেবীর স্বামী, আর মনমোহন সেন ওই ঘরে আছেন, ইশারায় বলছেন না 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 আমি বলবে না। তো রবীন্দ্রনাথ সেটা বুঝে বলছেন কি বলেছেন, মনমোহন সেন বলেছেন যে তার থেকে বধূ নিয়ে কবিতা লিখলেই তো ভালো করতেন। রবীন্দ্রনাথ এসে বলছেন ভালো সাজেশন। অর্থাৎ রবীন্দ্রনাথকে নিয়ে কৌতুকটাও রবীন্দ্রনাথ খুব এনজয় করেছেন। আমাদের আজকের অনুষ্ঠান বলবো না, আমাদের এপিসোডটি আজকে এখানে শেষ করতে হবে, কারণ সময় অনেকটাই দীর্ঘায়িত হলো। আবার নিশ্চয়ই অমিতদাকে নিয়ে আমরা পরবর্তী কোনো কথায়, মানে রবি ঠাকুরকে নিয়ে আরও কোনো বিষয় নিয়ে আলোচনায় আসব। রবি ঠাকুরকে নিয়ে আমাদের বাঙালিদের এই রকম মাতামাতি উন্মাদনা আজীবনে থেকে যাবে, এই বিশ্বাস আমার নিশ্চয়ই। আর রবি ঠাকুরের জন্মদিনের আগে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আবারও বলছি, আমাদের আনকাট আড্ডার দর্শকরা আমাদের সত্যি উৎসাহিত করেন, আপনাদের জন্যই আমাদের এই চ্যানেলটি এত সুন্দরভাবে এতদিন ধরে চলছে। শুধু একটাই রিকোয়েস্ট করব, যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগছে এবং আর কি কি বিষয়ের ওপর আপনারা আমাদের আড্ডা শুনতে চাইছেন। আজকের মতো এখানেই আসি তাহলে। অমিতদাকে অনেক ধন্যবাদ। আমি তাহলে একটা লাইন দিয়ে শেষ করি। হ্যাঁ নিশ্চয়ই। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ভারী সুন্দর লিখেছেন প্রহাসিনী কবিতার মুখবন্ধে, এত বুড়ো কোনো কালে হব না কো আমি, হাসি তামাশারে যবে কব ছ্যাবলামি। কাজে আমরা কিন্তু ছ্যাবলামি করিনি না। ঠিকই। নমস্কার সকলকে।